গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস নিশিপদ্ম। আজ শুনবেন উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। গ্রামে ফিরে ভূতুরও সেই অবস্থা। কিছু ভালো লাগে না, সবসময় পুষ্পর কথা মনে পড়ে। কাছে থাকতে যতটা না হতো, গ্রামে এসে যেন টানটা শতগুণ বেড়ে গেছে। বসেদের সেই শান বাঁধানো পুকুর ঘাটে ভূতু খেলা করছিল নন্দর সঙ্গে। নন্দ বলে, কলকাতায় অনেক মোটর আছে না রে? ভূতু বলে, অনেক, এক একটা আবার দোতলা বাড়ির মতন। নন্দ অবাক হয়ে বলে, ও বাবা। ভূতু বলে, কত রকমের খাবার পাওয়া যায়, ফুলকপির সিঙাড়া, হিঙের কচুরি। নন্দ বলে, হিঙের কচুরি? সে কীরকম খেতে রে? ভূতু বলে, খুব ভালো। নন্দ আবার প্রশ্ন করে, তোর নতুন মা বুঝি কিনে দিত? ভূতু বলে, না। বলে কেমন অন্যমনস্ক হয়ে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে যায় জলের দিকে। নন্দও তার পিছু পিছু এসে তার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তাহলে কি করে খেতিস? ভূতু তখন পুষ্পর চিন্তায় পূর্বকথা ভুলে খুব অন্যমনস্ক হয়ে গেছে। সে নন্দকে পাল্টা প্রশ্ন করে, কি? নন্দ বলে, ওই যে বললি ফুলকপি সিঙাড়া, হিঙের কচুরি। ভূতু বলে, সে একজন খাওয়াতো। নন্দ বলে, কে? ভূতু অন্যমনস্ক হয়ে অসংলগ্ন প্রায় উত্তর দেয়, সে খুব ভালো। বলে অন্যমনস্কভাবেই ঢিল কুড়িয়ে কুড়িয়ে ছুটতে থাকে পুকুরের জলে। স্থির হয়ে থাকা পুকুরের জলে ঢেউ জাগে। ঢিলের পর ঢিলে ঢেউয়ে ভরে যায় পুকুরটা। কালের স্রোতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পার হতে হতে ৩০টা বছর পার হয়ে গেছে। কিন্তু ভূতু এখনো ভুলতে পারেনি পুষ্পকে। ভূতু এখন কলকাতা কর্পোরেশনের ডাক্তার। কাজের অবসরে প্রায়ই একটা জায়গায় এসে সে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। সে জায়গা হলো বাগবাজার অঞ্চলের গঙ্গায়, যেখানে শহরের নোংরা জল বয়ে এনে বিরাট একটা খালে এসে মিশেছে। আজও ঠিক সেইখানে দাঁড়িয়ে উদাস দৃষ্টিতে গঙ্গার জলে নোংরা জলের সংমিশ্রণের দিকে তাকিয়ে চুপ করে বসেছিল ভূতু। তার পাশে বসেছিল তার সহকর্মী পরেশ দাস। কারো মুখে কোনো কথা নেই। মাঝে মাঝে দূরের স্টিমারের ভো আর গঙ্গার জলের ছলাৎ ছলাৎ শব্দ। পরেশ দাস একসময় নিস্তব্ধতা ভঙ্গ করে ধ্যান গম্ভীর প্রায় ভূতুকে জিজ্ঞেস করে, আচ্ছা ভূতুবাবু, আপনি প্রায় রোজ এখানে এসে কি দেখেন, আর এমনি উদাসভাবে কি ভাবেন? ভূতু বলে, এই জায়গাটা আমার বড় ভালো লাগে। ওই যে দেখছেন শহরের কত নোংরা জল, কত আবর্জনা বয়ে এনে ওই খালটা মিলেছে জলে। তাতে কিন্তু গঙ্গার জলটা অপবিত্র হচ্ছে না। নোংরা জলটা গঙ্গা জলে মিশে হয়ে যাচ্ছে পবিত্র গঙ্গার জল। আমি চেয়ে চেয়ে দেখি আর ভাবি আমার কৈশোরে পরিচিত একজনের কথা। তার জীবনটা ছিল ওই খালটার মতন অপবিত্র, কিন্তু মনটা ছিল গঙ্গা জলের মতন পবিত্র। তার খারাপ জঘন্য জীবনযাত্রাও যেমন ভুলতে পারি না, তেমনি তার পবিত্র মাতৃত্বের কথাও ভোলা যায় না। পরেশ বলে, তিনি আপনার কে? কেউ না, মা বেঁচে থাকলেও বোধহয় তার মতন আপন হতেন না। আপনার বুঝি মা বেঁচে নেই? না, তিনি আমাকে দুনিয়ার বাস স্টপেজে নামিয়ে দিয়েই অফিস আওয়ারের বাসের মতো চলে গেছেন। তারপর সৎমা এলেন, তিনিও চলে গেলেন। তার সঙ্গে বাবাও মহাপ্রস্থানের পথে প্রস্থান করলেন। তাহলে আপনি একা? না না, যাবার আগে বাবা তার পুরো কর্তব্যই করে গেছেন।
আমার বিয়ে দিয়ে সংসারী করে দুটি সৎ ভাই আর একটি সৎ বোনের ভার আমার কাঁধে চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে চরম বিশ্রাম নিয়েছেন। আমি এখন সেই দায়িত্ব বয়ে চলেছি। দুটি ভাইকে পড়াচ্ছি, বোনের বিয়ে দিয়েছি। আমার স্ত্রীর কোলেও একটি চাঁদ এসেছে, সেও মা ষষ্ঠীর কৃপায় বছর চারেকের হলো। এই বয়সে অনেক কিছুই তাহলে করতে হয়েছে আপনাকে। হ্যাঁ, তাই তো আর বেশি রিস্ক নিতে পারলাম না। ডাক্তারি পাশ করেই অনেক চেষ্টায় কর্পোরেশনের চাকরিটা নিয়ে নিলাম। পরেশ বলে, বুঝলাম, কিন্তু ভূতুবাবু, যার চিন্তায় আপনি এখানে এসে এমন উদাস হয়ে যান, তার কথা তো শেষ হলো না। ভূতু দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলে, সে কথা আর একদিন বলবো। আজ অনেক দেরি হয়ে গেল, চলুন যাওয়া যাক। ওদিকে আবার একজন অপেক্ষা করে আছেন। পরেশ বলে, কে? গৃহিণী। বলে ভূতু হাসে, পরেশও হাসে। দুজনে হাসতে হাসতে চলে যায় যে যার বাড়ির পথে। ভূতুর বাসায় তখন ভূতুর স্ত্রী রানু খুব ব্যস্ত। তার দেবর দুটি মাঠে যাবে, তারই আয়োজন করতে ছুটোছুটি করতে হচ্ছে রানুকে। ঠিক এমনি সময় বাইরের দরজায় কড়া নাড়ার আওয়াজ হয়। রানু ব্যস্তভাবে দেবরদের খাবার দাবার গোছগাছ করতে করতে বলে, কে? বাইরে থেকে গম্ভীর গলায় উত্তর আসে, ভূতুবাবু বাড়ি আছেন? রানু বলে, না, আপনি কে? বাইরে থেকে উত্তর আসে, আমি পুলিশের লোক। পুলিশের লোক? চমকে ওঠে রানু। বাইরে থেকে আবার শোনা যায়, হ্যাঁ, ভূতনাথ বাবুর নামে ওয়ারেন্ট আছে, আমরা তাকে অ্যারেস্ট করতে এসেছি। রানু ভয় পেয়ে বলে, ওয়ারেন্ট? অ্যারেস্ট? ও ঠাকুরপো! বাইরের লোকটি ধমক দিয়ে বলে, আরে ঠাকুরপোকে পরে ডাকবেন, আগে দরজা খুলুন। ধমক শুনে, ওয়ারেন্ট অ্যারেস্টের কথা শুনে রানু কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দরজা খুলে দেয়, ভয়ে প্রায় কাঁপতে কাঁপতে। দরজা খুলতেই ভূতু হেসে ওঠে হা হা করে। রানু আশ্বস্ত হয়ে বলে, ওরে দুষ্টু, আবার পুলিশ সাজা হয়েছে? ভূতু গম্ভীরভাবেই বলে, উপায় কি, ঘরে চোর রয়েছে যে। রানু বলে, চোর? কে চোর? কোথায় চোর? এই যে সম্মুখে দাঁড়ায় মোর। বলে ভূতু রানুর দিকে দুপায়ে এগিয়ে আসে। রানু বলে, আমি তোমার কি চুরি করেছি শুনি? ভূতু যাত্রার দলের অ্যাক্টিং করার মতন বলে, মন চোর, মন চুরি করিয়াছ তুমি, বহুপাশে করিয়া বন্ধন, হৃদি কারাগারে তোমা করিব প্রেরণ। বলে দু হাত দিয়ে রানুকে জড়িয়ে ধরতে যায়। রানু দুপা পিছিয়ে গিয়ে বলে, আহ, কি করছো, ঠাকুরপোড়া রয়েছে। ভূতু অপ্রস্তুত হয়ে বলে, আগে বলবে তো। এমন সময় পাশের ঘর থেকে গাবুর ডাক শোনা যায়, বৌদি, বৌদি! যাই বলে খুব ব্যস্তভাবে রানু পাশের ঘরে গিয়ে ঢোকে। ভূতুও যায় তার পিছু পিছু। ঘরে ঢুকে ভূতু অবাক হয়ে দেখে তার সৎ ভাই দুটি খুব ব্যস্ত, যেন যুদ্ধে যাবার তোড়জোড় হচ্ছে। রানুও তাদের সঙ্গে ব্যস্ত। ওপাশের তাক থেকে বড় একটা কিট ব্যাগ নিয়ে পাটুকে জিজ্ঞেস করে, এটেতে করে দেব? পাটু বলে, হ্যাঁ, তবে বেশি কিছু দিও না। সে তোমায় ভাবতে হবে না। বলে রানু পাশের ঘরে যেতে যায়। ভূতু দরজায় দাঁড়িয়ে। রানু ব্যস্ত হয়ে তাকে প্রায় ঠেলে সরিয়ে দিয়ে বলে, সরো তো। বলে পাশের ঘরে চলে যায়। ভূতু এবার যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে, সরো তো, সরো বলে সরিয়ে নিয়ে পাটু সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে আলমারি থেকে গল্পের বই বের করে সেই ব্যাগে ভরতে থাকে। ভূতু এবারও যেখানে দাঁড়িয়েছিল গাবু এসে, সরো তো দাদা বলে তাকে সরিয়ে দিয়ে টেবিলের ড্রয়ার টেনে গগলসটা বের করে রুমাল দিয়ে সেটা মুছতে থাকে।
ভূত আবার দাঁড়িয়েছিল দরজার কাছে। রানু ভর্তি ব্যাগটা হাতে নিয়ে এ ঘরে আসতে গিয়ে বাধা পেয়ে বলে, আহ সরো না একটু, বলে ভূতুকে আবার ঠেলে সরিয়ে দিয়ে কিট ব্যাগটা টেবিলের উপর রেখে বলে, 2টো বড় পাউরুটি, 4টে ডিম সেদ্ধ, 1 ডজন কলা আর 12টা বড় সন্দেশ দিয়ে দিলাম। আর কিছু দেব? পাটু বলে, আরে না না, খেয়ে তো যাচ্ছি, কাল দুপুরের ব্যাপারটা তো, সে আমি কাল ম্যানেজ করে গোড়াকে পাঠিয়ে দেব। রানু বলে, হ্যাঁ তাই করো, আমি পরোটা তরকারি করে রাখব। ভূত এতক্ষণ বিস্ময়ে হতবাক হয়ে এদের সাজসজ্জা দেখছিল। এতক্ষণে কথা বলার একটু সুযোগ পেয়ে জিজ্ঞেস করে, তোমরা কোথায় চললে ব্রাদার্স? পাটু বলে, খেলা দেখতে। ঘড়ি দেখে অবাক হয়ে ভূতু বলে, খেলা দেখতে? তা খেলা তো এতক্ষণ হাফ টাইম পার হয়ে ফুল টাইম হতে চলল। গাবু বলে, খেলা তো আজকে নয়, সে তো পরশু। ভূত আরও অবাক হয়, বলে, তা আজ থেকে কোন কর্মে যাওয়া হচ্ছে? পাটু ব্যস্তভাবে রেনকোটটা কাঁধে ফেলতে ফেলতে বলে, আজ থেকে লাইন না দিলে টিকিট পাবো কি করে? কই বৌদি, হলো? এই যে ভাই, বলে ওয়াটার বটলে জল ভরে হন্তদন্ত হয়ে এনে দেয় পাটুর হাতে। ভূতু বলে, টিকিট পাবে না? কাদের খেলা? গাবু বলে, তুমি কিছু খবর রাখো না দাদা। ভূতু বলে, এসব ব্যাপারে একটু খবর রাখি, তা খেলাটা কাদের? পাটু বলে, মোহনবাগান ইস্ট বেঙ্গলের, এই খেলার উপর সব কিছু নির্ভর করছে। ভূতু হাসি চেপে বলে, তাই নাকি? সবই খেলার উপর নির্ভর করছে? গাবু বলে, নিশ্চয়ই, একটা মারাত্মক ব্যাপার। ও বাবা, একেবারে মারাত্মক ব্যাপার। তা খাবার দাবার যা নিয়ে যাচ্ছ তা তো দেখলাম, টাকা পয়সা নিয়েছ তো? পাটু বলে, হ্যাঁ, চল গাবু, দেরি হয়ে যাচ্ছে। বলে ওরা দুজনে ওয়াটার বটল, বইয়ের থলে, রেনকোট, খাবারের ব্যাগ ইত্যাদি নিয়ে যুদ্ধে যাবার ভঙ্গিতে যেই এগিয়ে যেতে যায়, ভূতু তাদের মাঝখানে দাঁড়িয়ে 2 ভাইয়ের কাঁধে 2টি হাত রেখে বলে, একটা কথা শোনো ব্রাদার, তোমাদের এই খেলা দেখার এনার্জি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। পাটু ও গাবু পরস্পর মুখ চাওয়াচাই করতে করতে গর্বের হাসি হাসে। ভূতু বলে, এমন এনার্জি কেউ কখনো দেখেছে? খেলা দেখার জন্য এমন প্রস্তুতি, এমন জীবন মরণ পণ। বলে ভূতু 2 ভাইয়ের দিকে তাকিয়ে হাসে। ওরাও 2 ভাই ভূতুর কথায় গদগদ হয়ে হাসতে থাকে। ভূতু বলে, কিন্তু তোমার এই এনার্জি যদি 1/4 মানে 4 ভাগের 1 ভাগও পড়াশোনায় দাও তাহলে। বলে ভূতু দেওয়ালের টাঙানো হারাধনের ছবিটাকে দেখিয়ে বলে, দিস ওল্ড ম্যান স্বর্গ থেকেও ধন্য হয়ে যাবে। বলে ভূতু আবার 2 ভাইয়ের মুখের দিকে যায়, দেখে তাদের মুখের হাসি মিলিয়ে গেছে। লজ্জায় দুজনেই মুখ নামিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। ভূতু বলে, যাও, তোমাদের দেরি হয়ে যাচ্ছে, আর তোমাদের আটকে রাখবো না। ভবিষ্যতে আমার কথাটা একটু মনে রেখো। যাও যাও, জয়যুক্ত হয়ে এসো। বলে ভূতু 2 ভাইয়ের পিঠ চাপড়ে পাঠিয়ে দেয়। ওরা চলে যেতেই রানু তার ছোট্ট ছেলে বিশুকে কোলে নিয়ে আসে। ভূতু তাকে আদর করে বলে, দাও, বিশুবাবুকে দাও। রানু বিশুকে ভূতুর কোলে দিয়ে আবার ও ঘরে চলে যায়। ভূতু বিশুকে কোলে নিয়ে আদর করতে থাকে, বলে, বুঝলে বিশুবাবু, তুমি যখন বড় হবে তখন যেদিন থেকে লিগ খেলা আরম্ভ হবে সেদিন থেকে মাঠে তাঁবু খাটিয়ে লাইন দেব। রানু ডিশে করে 1 ডিশ সিঙ্গারা এনে ভূতুর কাছে রাখে, বলে, ঠাকুরপো আজ গরম সিঙ্গারা নিয়ে এসেছে, খাও। ভূতু সিঙ্গারা ভেঙে 1 টুকরো বিশুর মুখে দিয়ে বলে, খাও বিশুবাবু। রানু তাড়াতাড়ি তার হাত থেকে সিঙ্গারার টুকরোটা কেড়ে নিতে নিতে বলে, আরে না না, দিও না দিও না, ঠাকুরপো খাইয়েছে, সিঙ্গারায় ওর যা লোভ। ভূতু বলে, হবেই তো, বাপকা বেটা, তুমি জানো
ছোটবেলায় সিঙ্গারায় আমার কি ভয়ঙ্কর লোভ ছিল। সে গল্প তো বহুবার শুনেছি, বলে রানু জল আনতে চলে যায়। ভূতু দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিঙ্গারাটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে আপন মনেই বলে, হ্যাঁ গল্পই বটে। বলে ভূতু চিন্তা করতে থাকে পুষ্পর কথা, কতদিনের কথা। তবু যেন ভূতুর মনে হয় এই তো সেদিন ঘটেছে। কর্পোরেশনের কাজে তাকে প্রায় কলকাতার অলিতে গলিতে ঘুরতে হয়। ভূত সন্ধানী দৃষ্টি কত খুঁজেছে পুষ্পকে, কিন্তু কোনোদিন তার চোখে পড়েনি। ভূতুর দৃঢ় ধারণা সে কখনো সারা জীবন ওইভাবে কদর্য জীবনযাপন করতে পারে না। হয় সে মরে গেছে, নয় সন্ন্যাসিনী হয়ে কোনো তীর্থে তীর্থে চলে গেছে। তার মতন মহৎ মহিলা। কি হলো, সিঙ্গারা হাতে বসে আছো যে? আবার বুঝি তোমার সে মায়ের কথা মনে পড়েছে? খাও খাও। বলে রানু জলের গেলাসটাকে পাশের টেবিলে রেখে বিশুকে কোলে নেয়। ভূত চিন্তা করতে করতেই সিঙ্গারা খায়। ভূতর ধারণা একেবারে মিথ্যে নয়, তবে সন্ন্যাসিনী হয়ে কোনো তীর্থে যায়নি পুষ্প। কিন্তু ভূত তাকে ছেড়ে চলে যাবার পরেই পুষ্প সেই কদর্য পল্লীর জঘন্য জীবনযাত্রা ত্যাগ করে পরিচিত লোকের দৃষ্টির অন্তরালে চলে গিয়ে লোকের বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছে। অনঙ্গ দত্ত অনেক অনুসন্ধান করেও এই বৃহত্তর কলকাতার লোকারণ্যের মধ্যে তার দেখা পায়নি কোনো দিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে 5 বাড়িতে দৌড়ঝাঁপ করে কাজ করার ক্ষমতা কমে গেছে পুষ্পর। তাই আজ কুমোরটুলির গঙ্গার ধারে একটি মেসে এসে ঝিয়ের কাজে যোগ দিল সে। কিন্তু এখানে বা কাজের কমতি কোথায়? নানা মনের নানা ধরনের বোর্ডারদের ফরমাস, বিরাট বিরাট হাঁড়ি কড়া, বাসনপত্র মাজা, গাড়ি গাড়ি আনাজ কাটা, চাল ধোয়া, মশলা পেশা। একদিনে হাঁপিয়ে ওঠে পুষ্প। তবু তার এই জায়গাটা কত ভালো লাগে। সামনেই গঙ্গা, দূর থেকে হেঁটে এসে আর গঙ্গা চান করতে হবে না। যখন খুশি পাপে ভরা দেহটাকে গঙ্গার জলে ডুবিয়ে নিতে পারবে। এসব কথা ভাবতে ভাবতেই পুষ্প কলকাতায় বসে চায়ের কাপ ডিশগুলো সাবান দিয়ে পরিষ্কার করে ধুচ্ছিল। কোনো কোনো বোর্ডার চৌবাচ্চার জলে স্নান করছিল। এখানকার একজন বোর্ডার বিজয় দাস শুধু রোজ দুবেলা গঙ্গা স্নান করে। দূর থেকে যাত্রার অ্যাক্টিংয়ের মতন স্তোত্র পাঠ করতে করতে বিজয় এসে মেসে ঢোকে। রজত গামছা দিয়ে মাথা মুছতে মুছতে বলে, আচ্ছা বিজয়বাবু, অত চিৎকার করে গঙ্গা স্তোত্র পড়ছেন কেন? মা গঙ্গা কি কালা? বিজয় বলে, হ্যাঁ কালা। কেউ স্নান করতে করতে বলে, কি কন? বিজয় বলে, ঠিকই কইছি, মা গঙ্গা কালা না হলে আজ 30 বছর ধরে দুবেলা গঙ্গা স্নান করছি, কোনো ফলই ফলছে না। রজত বলে, তাহলে ছেড়ে দিন গঙ্গায় স্নান করা। বিজয় বলে, মাকে ছাড়তে পারছি কই? বলে আবার চিৎকার করে গঙ্গা স্তোত্র পাঠ করতে করতে দোতলায় উঠে যায়। রজত তার যাওয়ার দিকে তাকিয়ে কেষ্টকে বলে, ভদ্রলোক ট্রেনে ক্যানভাস করে করে গলাটাকে তৈরি করেছে বটে। কেষ্ট বলে, পিকিউলিয়ার ক্যারেক্টার। রজত বলে, আরে দাদা, দুনিয়ার আমরা সবাই পিকিউলিয়ার। তা কেষ্টদা, সাবান দিয়ে হাত ধুয়েছি মাইরি, একবার হাতটা দেখুন তো। কেষ্ট চটিকে বিরক্ত স্বরে বলে, অ্যাস্ট্রোলজি স্যামরাগো খেলা না, তামসা কইরো না। রজত বলে, না না, তামাশা করছি না, আপনি ভালো হাত দেখেন। কেষ্ট তার কথা শেষ হতে না দিয়েই তেমনি বিরক্ত স্বরে বলে, তামাশা না তো কি, স্নান করতে করতে ইয়ার কি মাইরা হাতখানা বাড়াইয়া কইছেন হাতটা দেখেন। প্রত্যেক জিনিসের একটা টাইম আছে তো, কি ভাবেন আপনারা? বলে গামছা দিয়ে মাথা ভর্তি টাকটা মুছতে মুছতে গটগট করে চলে যায়। পুষ্প তখন বাসনগুলো ধুয়ে
রান্নাঘরের সামনে গুছিয়ে রাখছিল। অনেকক্ষণ থেকে দোতলায় একজন বুড়ো বোর্ডার চাকরের নাম ধরে ডাকছে, জল চাইছে। ঠাকুর রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, ও ঝি, তুমি ওই উপরের পূর্ব দিকের কোণের ঘরের বুড়োটাকে এক গেলাস জল দিয়ে এসে তাড়াতাড়ি আদাটা বেটে দাও তো। পুষ্প এক গেলাস জল ঢালে কুঁজো থেকে। পাশে দুজন বোর্ডার কি বলাবলি করছিল। একজন বলে, আচ্ছা, ওই অন্ধ বুড়োটা এই মেঝেতে পড়ে আছে কেন? ওর কি কেউ নেই? ঠাকুর বলে, ওর সব আছে। বোর্ডার বলে, তবে? ঠাকুর বলে, সে আপনারা ছেলে ছোকরা মানুষ, বুঝবেন না, বলে রান্নাঘরে চলে যায়। বোর্ডার দুজন আবার খবরের কাগজে মন দেয়। পুষ্প এক গিলাস জল নিয়ে যায়। সামনের বারান্দায় একটি বলিষ্ঠ যুবক উঠবস করে ব্যায়াম করছে। পুষ্প তার সামনে দিয়ে যায়। দুজন বোর্ডার রেসের বই নিয়ে আলোচনা করছে খুব মনোযোগ দিয়ে। পুষ্প তাদের সামনে দিয়ে সিঁড়ির মুখে আসতেই একজন বোর্ডার তরতর করে সিঁড়ি দিয়ে নামছিল। তার গায়ে লেগে পুষ্পর হাতের জলটা পড়ে যায়। লোকটা সরি বলে চলে যায়। পুষ্প আবার জল আনতে চলে যায়। একজন বোর্ডার, অনাদি, সিঁড়ির পাশে ছোট রুমটা থেকে খালি গায়ে হাই তুলতে তুলতে বেরিয়ে এসে এদিক ওদিক তাকিয়ে মেসের চাকর হারুকে খোঁজে। দেখতে না পেয়ে পাশে দাঁড়িয়ে থামে আয়না ঝুলিয়ে যে বোর্ডারটি দাড়ি কামাচ্ছিল, তাকে বলে, আচ্ছা, হারু কোথায় গেল বলুন তো? লোকটি মুখে সাবান মাখতে মাখতে বলে, ভগবান জানেন। অনাদি বিরক্ত হয়ে বলে, হারুর গতিবিধি ভগবানও জানেন না। এই যে হারু এসে গেছে। বলতে বলতে হারু আসে। তার হাতে সিগারেট, বিড়ি, পান, খুঁড়িতে মিষ্টি। অনাদি বলে, এই যে হারু, কোথায় থাকিস? হারু বলে, কোথায় থাকি না তাই বলুন। মেসের চাকরের চেয়ে মন্ত্রীর কাজ ঢের সোজা। এ দেখুন না, বিনয়বাবুর সিগারেট, বরেনবাবুর বিড়ি, পিন্ডিবাবুর। অনাদি তাকে থামিয়ে, পিন্ডিবাবু নয়, পুণ্ডরীকাক্ষ। হারু বলে, হ্যাঁ, ওই পুণ্ডবাবুর পান, কল্যাণবাবুর রসগোল্লা আর ঠাকুরের দোক্তা। অনাদি বলে, থাক থাক, তোমাকে আর ফিরিস্তি দিতে হবে না। আমার কুজোটা ভরিস নে কেন? জানিস, সকালে উঠে এক গিলাস জল না হলে আমার চলে না। চিৎকার করে বকতে থাকে হারুকে। এমন সময় পুষ্প তাদের সামনে দিয়ে জল নিয়ে যাচ্ছিল। হারু বলে, এই ঝি, তুমি কার জন্য জল নিয়ে যাচ্ছ? পুষ্প বলে, উপরের ওই কোণের ঘরের বাবুর জন্য। এই বাবুকে আগে দাও, বলে একরকম জলের গেলাসটা কেড়ে নিয়ে অনাদির হাতে দেয় হারু। অনাদি এক নিঃশ্বাসে জলটা খেয়ে গেলাসটা ফিরিয়ে দেয় পুষ্পর হাতে। পুষ্প আবার জল আনতে যায়। এবার জল নিয়ে যেতে নিচের তলায় আর কোনো বাধা পায় না পুষ্প। সিঁড়িতে উপরে উঠে যায়। ওপরের বারান্দায় তখন রজত আর কেষ্টতে তর্ক বেঁধেছে। কেষ্ট বলছে, ঘটিরা খাওয়ানের জানে কি? আমাগর ইলিশ মাছের ভাজা খাইছেন, কই মাছের পাতুরি? রজত বলে, ওই পাতুরি কি খোলামকুচি জানি না। আমাদের পোস্তর তরকারি, কলাইয়ের ডাল আর মাছের টক খেলে আপনার টাকে চুল গজিয়ে যাবে। ইহ, বলে কেষ্ট নিচে নেমে যায়। রজত যায় তার পিছু পিছু। পুষ্প তাদের পাশ দিয়ে জলের গেলাসটা নিয়ে পূব দিকের কোণের ঘরে যাচ্ছিল। হঠাৎ একটা ঘর থেকে একজন বোর্ডার, শিবব্রত বাবু, একটা কেটলি হাতে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে সামনে পুষ্পকে জল নিয়ে যেতে দেখে বলে, জলটা দাও তো। পুষ্প বলে, ওই কোণের ঘরে বাবু অনেকক্ষণ থেকে জল চাইছেন। বলার পরও একরকম পুষ্পর হাত থেকে জলটা কেতলিতে ঢেলে তাড়াতাড়ি শিবব্রত ঘরে ঢুকে যায়। পুষ্প আবার খালি গেলাসটা নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে যায়। নিচের বারান্দা দিয়ে পুষ্প এগিয়ে যেতে গিয়ে কাকে দেখে থমকে থামে। দেখে অনঙ্গবাবু আর এক ভদ্রলোক দাঁড়িয়ে।
পুষ্প নিজের চোখে বিশ্বাস করতে পারে না। আজ এতদিন পরে এইভাবে এখানে যে অনঙ্গবাবুর সঙ্গে দেখা হবে ভাবেইনি পুষ্প। অনঙ্গও দেখতে পান পুষ্পকে। দুজনেই কিছুক্ষণ দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কারোর মুখে কোনো কথা নেই। পুষ্প ধীরে ধীরে অনঙ্গর কাছে দুপা এগিয়ে এসে বলে, আপনি? অনঙ্গ বলেন, সে প্রশ্ন তো আমিও তোমায় করতে চাই। তুমি এখানে? পুষ্প বলে, আমি এখানে ঝিয়ের কাজ নিয়েছি। অনঙ্গ বলেন, ও স্ট্রেঞ্জ। আমি এখানে আসি, আমার এক শেয়ার মার্কেটের বন্ধু এখানে থাকে। পুষ্প বলে, আপনি ভালো আছেন তো? অনঙ্গ বলেন, দেখে কি মনে হচ্ছে? ভালো। জল আনতে চলে যায় পুষ্প। অনঙ্গ অন্যমনস্ক হয়ে যান। অনঙ্গবাবুর বন্ধু সুধাংশু বলে, তুমি এই ঝিটাকে চেনো নাকি? অনঙ্গর অন্যমনস্কতার জন্য সুধাংশুর কথা তার কানে যায় না। উদাসভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন চিন্তা করছেন। সুধাংশু আবার বলে, তোমার বাসায় ছিল বুঝি? অনঙ্গবাবু অন্যমনস্কভাবে উত্তর দেন, ছিল না, এখনো আছে। সুধাংশু বলে, এসব তুমি কি বলছো? তোমার হলো কি? অনঙ্গ চমক ভেঙে বলেন, কি বলছো তুমি? সুধাংশু বলে, আমি বলছি তুমি কি ঝিটাকে চেনো? অনঙ্গর উদাসীনতা এখনো কাটেনি। সেভাবে উত্তর দেন, না না, ও পুষ্প, ঝি নয়। এখন যেমন এখানকার সকলের এঁটো বাসন ছাইপাশ দিয়ে মেজে পরিষ্কার করে দিচ্ছে, তেমনি ও আমার অনেক নোংরা পরিষ্কার করে দিয়েছে। সুধাংশু বলে, কিছু লাটঘাট ছিল নাকি? অনঙ্গ এবার সুধাংশুর দিকে ফিরে দাঁড়িয়ে বলেন, দেখো সুধাংশু, তুমি হচ্ছ শেয়ার মার্কেটের দালাল। যারা জীবনে কোনো শেয়ারই নিতে চায় না তাদের তুমি বুঝবে না। তাদের করুণা করতে বলছি না তাই বলে, তবে বিদ্রূপ করো না। এমন সময় সামনের ঘর থেকে বিনয় হাতে রিস্টওয়াচ বাঁধতে বাঁধতে ব্যস্তভাবে বেরিয়ে বলে, চলো ভাই চলো, আমার একটু দেরি হয়ে গেল। ওরা চলে যায়। পুষ্প এক গেলাস জল নিয়ে আবার উপরে যায়। দোতলার বারান্দা পার হয়ে পূর্ব দিকে কোণের ঘরে জল নিয়ে যায়। ঘরের ভেতর অন্ধ রুগ্ন বৃদ্ধ ধরণী কাতরাচ্ছে আর বলছে, সবাই কি মরে গেছে? এক গেলাস জল কি কেউ দিতে পারে না? বিজয় ক্যানভাসার এই ঘরের একটা সিটে থাকে। সে তখন তার সুটকেসে পারফিউমারি জিনিসপত্র গোছাচ্ছে। পুষ্প জল নিয়ে এসে ঘরে ঢুকে ধরণীকে দেখেই থমকে থাকে। হে কি, এ যে তার স্বামী! কি অবস্থা হয়েছে ওর! শরীরটা যেন বিছানায় মিশে গেছে, চোখে দেখতে পায় না। পুষ্প চিত্রার্পিতের মতন দাঁড়িয়ে থাকে। বিজয় তাকে বলে, হারু কোথায়? পুষ্প বলে, জানি না। বিজয় সুটকেস গুছিয়ে জামা পরতে পরতে বলে, তুমি ওকে একটু দেখো, উনি অন্ধ। আমি যাচ্ছি ধরণীবাবু, এটি এখানকার নতুন ঝি, আপনার জন্য জল নিয়ে এসেছে। আমাকে আবার 8:10 রানাঘাট লোকাল ধরতে হবে, দেরি হয়ে গেল। বলে বিজয় সুটকেস নিয়ে ব্যস্তভাবে চলে যায়। পুষ্প জল নিয়ে ধরণীর কাছে গিয়ে কম্পিত প্রায় কণ্ঠে বলে, জল। কে? বলে ধরণী প্রায় চমকে ওঠে। পুষ্প বলে, আমি এখানকার নতুন ঝি। ও। বলে ধরণী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, হারু কোথায়? পুষ্প বলে, জানি না। ধরণী অতি কষ্টে মাথা তুলতে তুলতে বলে, তখন থেকে এক গেলাস জল চাচ্ছি। আমি যে অন্ধ, তাই নিজে নিজে নিতে পারি না। পুষ্প বলে, এই যে জল এনেছি, দাও।
বলে কম্পিত হাতে জলের গেলাসটা নিয়ে ঢকঢক করে জলটা খায়। পুষ্পর মনটা পিছিয়ে যায় বহুদিন আগের সেই শ্বশুরবাড়ির চিন্তায়। কত সুখের স্বপ্নই না সেখানে দেখেছিল পুষ্প। স্বামী, পুত্র, সংসার। একটা টিয়া পাখি পুষেছিল পুষ্প। একদিন সকালে টিয়াকে ছোলা ভিজে দিচ্ছিল। এমন সময় হঠাৎ তার ৮-১০ বছরের দেবর বাইরে থেকে ছুটতে ছুটতে এসে বলে, বৌদি, বৌদি। পুষ্প বলে, কিরে বিজু? বিজু হাঁপাতে হাঁপাতে বলে, দাদা আবার বিয়ে করেছে, বউ নিয়ে এসেছে। পুষ্প চমকে উঠে বলে, কই? দেবর বলে, ওই যে। পুষ্প ঘুরে দেখে ধরনী একটি বউকে নিয়ে সদর দরজা পার হয়ে উঠোনের দিকে এগিয়ে আসছে। পুষ্প সেদিকে তাকিয়ে কাঠের পুতুলের মতন নীরবে দাঁড়িয়ে আছে। ধরনী নতুন বউটিকে সঙ্গে নিয়ে পুষ্পর কাছে এসে বলে, পুষ্প, একে সতীনের মতন না দেখে ছোট বোন মনে করবে, যা চাইবে তাই দেবে। পুষ্প বলে, আমাকে না বলে তুমি ওকে বিয়ে করে নিয়ে এলে? ধরনী বলে, তোমাকে বলার কোনো প্রয়োজন মনে করিনি। বলে বউকে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। পুষ্প উদাসীনভাবে বিগত দিনের এই সব কথাই ভাবছিল। ধরনীর কথায় তার চমক ভাঙে। ধরনী বলছে, কি হলো, গেলাসটা নাও, কোথায় গেলে? পুষ্প ধীরে ধীরে হাত বাড়িয়ে নীরবে গেলাসটা নেয়। ধরনী আবার অতি কষ্টে শুয়ে পড়ে বলে, একবার হারুকে পাঠিয়ে দিয়ে তো, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা। বলে পুষ্প ধরনীর চাদরটা ভালো করে ঢেকে চলে যায়। ধরনী যে তার স্বামী, এ কথা পুষ্প কাউকেই জানতে দেয়নি। শুধু সুযোগ পেলেই ধরনীর সেবা করে। ধরণীকেও জানতে দেয় না যে সে তার স্ত্রী। কদিনের মধ্যেই ধরণীর অসুখ খুব বেড়ে গেল। আজ সকাল থেকেই পুষ্পর মনটা চঞ্চল হয়ে রয়েছে। তবুও নীরবে নিত্যকার কাজ করে যাচ্ছে সে। কলতলা থেকে এক ঝুড়ি আনাজ ধুয়ে নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল। একজন বোর্ডার নিচে থেকে একটা জামা তুলে নিয়ে মুখ ঝামটা দিয়ে পুষ্পকে বলে, তুমি এখানে কি জন্য আছো? জামাটা পড়ে গেছে, তুলতে পারোনি? পুষ্প ধীর স্বরে বলে, আমাকে তো বলেননি বাবু। বলবে আবার কি? তুমি কি এখানকার পাটরানি নাকি যে তোমাকে সব বলে বলে করাতে হবে? চোখ নেই, দেখতে পাও না? বলতে বলতে ঠাকুর এগিয়ে আসে। পুষ্প মাথা নামিয়ে নীরবে অপমানজনক কথা শুনছিল। হঠাৎ কার জুতোর শব্দে ঘুরে তাকিয়ে দেখে এপারের একজন বড় ডাক্তার গটগট করে দাওয়ায় উঠে জিজ্ঞেস করে, আচ্ছা, ধরণীবাবুর ঘর কোনটা? ঠাকুর বলে, ওই ওপরের পূব দিকের কোণের ঘরটা। ডাক্তার আর কিছু না বলে উপরে উঠে যায়। পুষ্প তাড়াতাড়ি আনাজের ঝুড়িটা রেখে উপরে যেতে যায়। ঠাকুর কর্কশ কণ্ঠে বলে, আবার কোথায় যাও? খপ করে চালগুলো ধুয়ে দিয়ে যাও। পুষ্প করুণ স্বরে মিনতি করে বলে, আসছি বাবা। বলে ব্যস্তভাবে উপরে যায়। ঠাকুর গজগজ করতে থাকে। পুষ্প ধরণীর ঘরে ঢুকে দেখে বেহুশ হয়ে পড়ে আছে। ডাক্তার খুব গম্ভীরভাবে পরীক্ষা করছেন। পরীক্ষা করে ডাক্তার আরও বেশি গম্ভীর হয়ে যায়। বিজয় প্রেসক্রিপশন লিখবার কাগজ কলম এগিয়ে দিতে দিতে বলে, কেমন দেখলেন ডাক্তারবাবু? ডাক্তার আমতা আমতা করে বলে, দেখে ঠিক বুঝতে পারছি না, এই ওষুধটা খাওয়ান, দেখি কি হয়। বলে প্রেসক্রিপশন লিখতে থাকে। বিজয় বলে, কি খাবে? ডাক্তার প্রেসক্রিপশন লিখতে লিখতে বলে, হরলিক্স দিন একটু। বলে প্রেসক্রিপশনটা বিজয়ের হাতে দিয়ে উঠে দাঁড়ায়। বিজয় ইতস্তত করে বলে, আপনার ফিস? ডাক্তার তার কথা শেষ হবার আগেই বলে, ৮ টাকা।
বিজয় এ পকেট ও পকেট হাতটে 4 টাকা বের করে বলে, মুশকিল হয়েছে, ওর তো টাকা কড়ি কোথায় আছে জানি না, অথচ ওর অবস্থা দেখে আপনাকে না ডেকেও পারলাম না। এখন এই 4 টাকা। পুষ্প বলে, আমি দেব? ডাক্তার ও বিজয় পুষ্পর দিকে তাকায়। পুষ্প বলে, আমার কাছে আছে, আমি টাকা এনে দিচ্ছি। বলে তাড়াতাড়ি পুষ্প চলে যায়। ডাক্তার চুপি চুপি বিজয়কে বলে, রোগীর অবস্থা খুব ভালো বুঝছি না, আপনি ওর আত্মীয় স্বজনকে খবর দেবার ব্যবস্থা করান। বিজয় বলে, কাকে আর খবর দেব? ডাক্তার বলে, কেন, ওর স্ত্রী ছেলে মেয়ে কেউ নেই? বিজয় বলে, থাকবে না কেন, শুনেছি হি হ্যাজ 2 ওয়াইফস। ডাক্তার বলে, তাই নাকি? তাহলে তাদেরই খবর দিন। বিজয় বলে, তারা কি আছে? শুনেছি একটা বউকে নিজেই মেরে তাড়িয়েছে, আর এক বউ সুইসাইড করেছে। ছোট ভাইয়ের সঙ্গে মামলা হচ্ছে, তারই তদবির করতে এখানে পড়ে আছে। এমন সময় পুষ্প এসে বিজয়কে 10টা টাকা দেয়। বিজয় তার থেকে 4 টাকা নিয়ে আর নিজের 4 টাকা দিয়ে ডাক্তারকে ফিস দেয়। ওষুধটা আনিয়ে নিন তাড়াতাড়ি, বলে ডাক্তার চলে যায়। বিজয় বাকি টাকা পুষ্পকে ফেরত দিতে যায়। পুষ্প বলে, ওই টাকা দিয়ে ওষুধটা আনিয়ে নেন। বিজয় বলে, ভগবান তোমার মঙ্গল করুন। তুমি এক কাজ করো, আমার ওই স্টোভে হরলিক্সটা করে খাইয়ে দাও। আমি তো রানাঘাট বনগাঁ লোকালসটা মিস করলাম। আমি ওষুধটা নিয়ে আসছি। বলে প্রেসক্রিপশন নিয়ে বিজয় চলে যায়। পুষ্প স্টোভ জেলে হরলিক্সের জল চড়ায়। তাকিয়ে দেখে ধরণী তেমনি অচৈতন্য হয়ে পড়ে আছে। আজ কত অসহায় ধরণী! ভগবান আজ অদ্ভুত যোগাযোগ করে দিয়েছেন। তবু তোর শেষ সময়ে পুষ্প একটু সেবা করতে পারছে। মনে পড়ে পুষ্পর। এই ধরণী কি না অত্যাচার করেছে তার উপরে। যেদিন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল ধরণী, সেদিনের দৃশ্য যেন পুষ্পর চোখের সামনে ভেসে ওঠে। ধরণী পুষ্পকে ঘাট ধরে মারতে মারতে ঘর থেকে ঠেলে বের করে নিয়ে আসে। সতীন দাওয়ার একপাশে দাঁড়িয়ে। পুষ্প কাঁদতে কাঁদতে বলে, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? ধরণী বলে, হ্যাঁ দিচ্ছি, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বলে ধাক্কা দেয় পুষ্পকে। পুষ্প টাল সামলে দাওয়ার খুঁটিটাকে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, না না, আমি যাব না, এ ভিটে ছেড়ে আমি যেতে পারবো না। তবে রে হতচ্ছাড়ি, এত মার কেউ তো স্বাদ মেটেনি। বলে ধরণী একটা চেলা কাঠ নিয়ে এসে বলে, বেরিয়ে যা আট করি আমার বাড়ি থেকে, নইলে তোকে মেরে শেষ করে ফেলবো। পুষ্প খুঁটিটা আরও জোরে আঁকড়ে ধরে বলে, তাই করো, তুমি যত খুশি আমাকে মারো, মেরে আমাকে খুন করে ফেলো, তবু তোমার ভিটে ছেড়ে আমাকে যেতে বলো না, আমি তোমার 2টি পায়ে পড়ছি। বলে পুষ্প উপুর হয়ে শুয়ে পড়ে ধরণীর পায়ে। ধরণী তবু মানে না, চেলাকাঠটা দিয়ে মারতে মারতে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এইসব কথাই তন্ময় হয়ে ভাবছিল পুষ্প। স্টোভের জলটা উপচে পড়ে শব্দ হতেই পুষ্পের সম্বিত ফিরে আসে। তাড়াতাড়ি জলটা নামিয়ে নেয়। ফিরে দেখে ধরণীর মাথাটা বালিশ থেকে গড়িয়ে পড়েছে। পুষ্প ধীরে ধীরে এগিয়ে গিয়ে সযত্নে ধরণীর মাথাটা তুলে বালিশে দিয়ে হাত পাখা দিয়ে হাওয়া করতে থাকে। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস নিশিপদ্ম এর 6ষ্ঠ পর্ব। এরপরে আসছে 7ম অর্থাৎ শেষ পর্ব।